হ্যালো স্টুডেন্টস, আমি আবার তোমাদের সামনে চলে আসলাম। কালকের পরে আজকেই আবার তোমাদের সামনে আসার পেছনে একটা বিশেষ কারণবশত আমি চলে আসলাম। কারণটা আর কিছুই নাই, তোমাদের ফার্স্ট টার্ম এক্সামিনেশনটা একদম দোরগোড়ায় চলে এসছে, তাই অনেকটা বাধ্য হয়েই আমি আসলাম। বিশেষত আমার সাথে যারা ডাইরেক্ট ইন্টারাকশান আছে, যে ছেলেগুলো অর্থাৎ যারা আমার কাছে পড়াশোনা করছে, তাদেরকে লিখাতে গিয়ে বা তাদেরকে কোশ্চেন ব্যাংক সলভ করাতে গিয়ে বা সলভ করার পরে তাদেরকে যখন পরীক্ষা নিচ্ছি, এক্সাম নিচ্ছি, তখন তাদের যে ফল্টগুলো হচ্ছে, মূলত সেই ফল্টগুলো থেকে আমার মনে হলো যে এই ফল্টগুলো তোমাদেরও হতে পারে। তাই তোমাদেরকে যদি এখনই সেই ফল্টগুলো সম্পর্কে আমি সতর্ক করে দিতে পারি, তাহলে আমার মনে হয় তোমাদের ফার্স্ট টার্ম এক্সামটা অনেক বেটার হবে এবং তোমরা তোমাদের কাঙ্ক্ষিত জায়গাটাতে পৌঁছে যেতে পারবে। তাই আজকের ভিডিওটাতে মূলত আমি জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান দুটো সাবজেক্ট নিয়েই আমি ক্লাস 9 এবং 10 দুটো ক্লাসেরই বলবো। তাই ভিডিওটা স্কিপ না করে তোমরা গোটা ভিডিওটা ধরে দেখো, আমার মনে হয় তোমরা যথেষ্ট উপকৃত হবে। আমার বক্তব্য হচ্ছে আজকে স্পেশালি যে বক্তব্য, তোমরাও এই ভুলটা করতে চলেছো না তো? অর্থাৎ এই ভুলগুলো যদি তোমরা করে ফেলো, তোমাদের সামনের যে এক্সাম আছে, ফার্স্ট টার্ম এক্সাম, সেই এক্সামটাই তোমরা যদি এই ভুলগুলো করে ফেলো, তাহলে কিন্তু তোমাদের মার্কসটা প্রচুর পরিমাণে কমে যেতে পারে। কেন এই কথা বলছি দেখো, প্রথমেই আমি বলছি ক্লাস 9 তোমরা এতদিন পর্যন্ত বিজ্ঞান পরীক্ষা দিয়ে এসছো একটাই, অর্থাৎ একটার মধ্যেই তোমাদের ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স বোধ ছিল, যেইটা তোমরা আলাদাভাবে পড়োওনি, বোঝোওনি সেইভাবে। সবাই যে বোঝেনি তা নয়, কেউ কেউ হয়তো বুঝেছে যে এটা ফিজিক্যাল সায়েন্সের পার্ট, এটা লাইফ সায়েন্সের পার্ট, বাট একটা বইয়ের মধ্যে যেহেতু ছিল, তাই পরীক্ষাটা একটা দিনেই হয়ে যেত। কিন্তু এইবার প্রথম তোমাদের কাছে দুটো সায়েন্স আলাদা হয়ে আসছে, দুটো বই আলাদা হয়ে আসছে, জীবন বিজ্ঞানের একটা বই, ভৌত বিজ্ঞানের একটা বই। এবার তোমাদের সাধারণত সবার মধ্যে একটা ধারণা থাকে যে আমরা ফুল মার্কসটা পেতে চাই। দেখো, আমার ব্যক্তিগত এই 33-34 বছরের অভিজ্ঞতা থেকে আমি যেটা বলছি, ফুল মার্কস সাধারণত সবচেয়ে বেশি মার্কস যে 5টা সাবজেক্টে পেয়ে থাকে, সে 5টা সাবজেক্ট আমি একটু বলে দিচ্ছি। 3টে বিজ্ঞান, অর্থাৎ কি কি? অঙ্ক, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ভূগোল এবং ইংরেজি। প্রায় এগুলোতে ফুল মার্কসের কাছে পিঠে পৌঁছে যায়। বাংলা ইতিহাসে যেহেতু এখানটায় একটু ডেসক্রিপটিভ কোশ্চেন লিখতে হয়, তাই অনেক স্যারেরা সেখানটায় 1-2 মার্ক কেটে দেয়, যার দরুন কিন্তু এগুলোতে পুরো মার্কসটা অনেক সময় আসে না। কিন্তু তোমাদের প্রথম যখন পরীক্ষা দিচ্ছ, বেশ কিছু সতর্কতা তোমাদের অবলম্বন করতে হবে সাবজেক্ট পিছু। সে ভৌত বিজ্ঞানের ক্ষেত্রেও হতে পারে, জীবন বিজ্ঞানের ক্ষেত্রেও হতে পারে। তাই বেশ কিছু মিস্টেক্স তোমরা অতীতে হয়তো করেছো, অতীতে সেগুলো দেখা হয় না, কিন্তু ক্লাস 9 থেকে বা যারা ক্লাস 10-এ পরীক্ষা দিচ্ছ, তারা কিন্তু তোমরা শুধুমাত্র স্কুলের কথা চিন্তা করবে না। তোমরা কোনো সময় ভাববে না যে আমি শুধুমাত্র এই 300 ছাত্রছাত্রীর মধ্যেই একটা রেজাল্ট করতে চলেছি। তোমরা কিন্তু এখন পশ্চিমবঙ্গের 10 লাখ ছাত্রছাত্রীর মধ্যে একজন। কেননা তোমরা আগামীতে মাধ্যমিক দেবে এবং মাধ্যমিক যখন দেবে তখন 10 লাখের সাথে তোমাদের প্রতিযোগিতাটা হচ্ছে। তাই এই প্রতিযোগিতাতে তোমাদের টিকতে হলে সামান্যতম মিস্টেকও কিন্তু মারাত্মক মিস্টেক। কারণটা দেখতেই পাও তোমরা যে মাধ্যমিকে র্যাঙ্কিংটা যখন হয়, মাত্র 1 নাম্বারের জন্য 100টা ছেলে র্যাঙ্কিং পিছিয়ে যায়। তাই এখন থেকে তোমরা সতর্কতা অবলম্বন করবে, যে সাবজেক্টগুলোতে আরো বেশি মার্ক পাওয়া যায়, বিশেষ করে পড়লে পারে, না পড়লে মার্ক পাওয়া অবশ্যই যায় না, তাই পড়লে পারেই বেশি মার্ক পাওয়া যায়, সেই সাবজেক্টগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ দুটো সাবজেক্ট হচ্ছে ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান। আমার দৃঢ় বিশ্বাস যারা ক্লাস 9-এ শুরু করেছো তাদের মধ্যে বেশিরভাগেরই ভৌত বিজ্ঞানকে এখন অনেকটা ভয় মনে হচ্ছে সাবজেক্টটা অনেক জটিল। আমি বলছি কিচ্ছু জটিল নাই। প্রথম থেকে তুমি যদি কাউকে ভাবো যে এই রান্নাটা খুব জটিল, তাহলেই সেটা জটিল হয়। কিন্তু যদি তুমি ভাবো যে না, এই রান্নাটা আমি সহজেই করতে পারছি, তাহলে দেখবে জটিল রান্নাও সহজ হয়ে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে এই ভৌত বিজ্ঞান সাবজেক্টটাকে তোমরা প্রথম থেকেই যদি গুরুত্ব দিয়ে পড়ো, পার্ট করে পড়ো, প্রত্যেকটা অংশকে বুঝে বুঝে পড়ো, তাহলে দেখবে ভৌত বিজ্ঞান হচ্ছে জলের মতো এতটা সহজ সাবজেক্ট, যেটা তোমরা অবলীলাক্রমে মনে রাখতে পারছো। এটা অঙ্কের ফর্মুলা মনে রাখার মতো একটা সাবজেক্ট, যে মুখস্থ না করেও মুখস্থ হয়ে যাচ্ছে। সেই জন্যে আমি তোমাদের কিছু কিছু টিপস বলে দিচ্ছি যে ভুলগুলো তোমাদের হতে পারে। দেখো, আমি মূলত
ফার্স্ট টার্মের জন্য তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো আগে বলে দিই। সেই ফার্স্ট টার্মের চ্যাপ্টারগুলোর থেকে তোমাদের কোন চ্যাপ্টারে কি ভুল হতে পারে বা তোমরা তোমাদের খাতায় কি ভুলগুলো করতে চলেছো, সেই ভুলগুলো যাতে না হয় সেটা সম্পর্কে এখন থেকেই তোমরা সজাগ হয়ে যাও। তা সেই জন্যই তোমাদের সামনে আসাটা। প্রথমতই বলে নিই, ভৌত বিজ্ঞানের ক্লাস 9-এ 3টে চ্যাপ্টার ফার্স্ট টার্মে আছে। কি কি আছে? পরিমাপ পদ্ধতি, বল ও গতি এবং পরমাণুর গঠন। প্রথমতই বলি, দেখো তোমরা এতদিন অবধি যা লিখে এসছো মোটামুটি লিখে এসছো, কিন্তু তোমরা এককটা তেমন ভাবে ব্যবহার করনি ক্লাস 8 অবধি। ক্লাস 9 থেকে প্রথম যে চ্যাপ্টারটা পরিমাপ পদ্ধতি, এই চ্যাপ্টারটা যেন এককেরই চ্যাপ্টার, অর্থাৎ প্রত্যেকটা রাশির এককটা তোমাদের শিখতে হচ্ছে। তাই কোশ্চিনে উত্তর লেখার সময় তোমরা কোন পদ্ধতিতে একক লিখছো, বিশেষত তোমাদের দুটো পদ্ধতি এখানে আছে, একটা সিজিএস পদ্ধতি এবং এমকেএস বা এসআই পদ্ধতি। এই দুটো পদ্ধতির এককটা পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটার সাথে লিখবে। সেই ভুলটা যদি করো নাম্বারটা কিন্তু তোমাদের কমে যেতে পারে। একক ভুল হলে 0 দিতে পারে স্যার, এতে কোনো কিন্তু দ্বিধা নাও করতে পারে। কারণ প্রথমেই তোমরা যদি তোমাদের ফুল মার্কস দিয়ে দেয়, তোমাদের কনফিডেন্সটা বেড়ে যায় যে আমরা ভুল করলেও পুরো মার্কস পাই। সুতরাং স্যাররা কিন্তু ফার্স্ট টার্মের খাতা সেইভাবেই দেখতে পারে। তাই বি কেয়ারফুল। নেক্সট যেটা বলছি, তোমরা যখন পড়বে নিজেদের ভাষাটা একটু কম করে বলে বইয়ের ভাষাটা হুবহু লেখার চেষ্টা করবে। কারণ প্রথম তোমরা ভৌত বিজ্ঞান করছো, অনেক সময় একটা বা ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে যেটা হয়, একটা বা দুটো ওয়ার্ড একটু পরিবর্তন হয়ে গেলেই গোটা মিনিংসটা পরিবর্তন হয়ে যায়। তাই চেষ্টা করো ইতিহাসের মতো নিজেরা না লেখে একদম বইয়ের ভাষাটাই সংজ্ঞাগুলো বা সূত্রগুলো লেখার। এতে করে তোমাদের ফুল মার্কসটা একদমই আসবে। নেক্সট তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোতে বল ও গতি চ্যাপ্টারে তোমাদের বেশ কিছু অঙ্ক আছে। এই অঙ্ক করার সময় একটু খেয়াল রাখবে, তোমরা যে এককে শুরু করেছিলে লাস্ট অঙ্কটা সেই এককেই নামানোর চেষ্টা করবে এবং সেই এককগুলোই প্রত্যেকটা রাশির পাশে পাশে লেখার চেষ্টা করবে। একটা সিজিএস এককে লিখলে, একটা এসআই এককে লিখলে তাহলে কিন্তু তোমার অঙ্কের উত্তরটা পুরোপুরি ভুল চলে আসবে এবং সেক্ষেত্রে লাস্টে তোমাদের মারাত্মকতম একটা ভুল হতে পারে, যার দরুন অঙ্কের মার্কটা তোমরা নাও পেতে পারো। আর অঙ্কটা তো আমি আগের ভিডিওতেই বলেছি যে অঙ্কটা তোমাদের কতটা গুরুত্বপূর্ণ। অঙ্কটা না করলে পারে তোমরা কিন্তু বেশ চাপে থাকবে, কারণ অঙ্ক মাধ্যমিকের একটা ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক মাধ্যমিকের একটা মারাত্মক অধ্যায়, যেখানে অঙ্কটা যদি না করো তাহলে 15 মার্কসের উত্তরই তুমি করে আসতে পারবে না। তাই অঙ্কটা প্রথম থেকেই তোমরা শুরু করো। ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক যদি এখনো না করে থাকো, আজকে থেকেই তোমরা শুরু করো। ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক কিন্তু করতে হবে, যেটা ক্লাস 8 অবধি তোমরা প্রায় করোইনি। এইতে একটা চ্যাপ্টারে 2-1টা অঙ্ক ছিল, সেটা তাপের অঙ্ক ছিল, বাকি আর কোথাও কোনো অঙ্ক তেমন ভাবে থাকলেও ইউজ হয়নি। তাই এই অঙ্কটা বল ও গতি চ্যাপ্টারে করবে। পরমাণুর গঠন যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটায় উত্তর লেখার সময় বেশ কিছু চিত্র আঁকতে হয়। হট করে তোমাদের মনে হলো কি চিত্র আঁকতে হলো? যেমন ধরো আয়ন গঠন হলো, বা কোনো একটা মৌলের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কি রকম আছে, ভেতরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কি রকম আছে, নিউক্লিয়াসে কটা প্রোটন এবং কটা নিউট্রন থাকবে, নিউক্লিয়াসের বাইরে কটা কক্ষ হবে, এই কক্ষগুলো একটু এঁকে এঁকে দেখাতে হয়। অর্থাৎ তোমরা শুধু ডেফিনেশনটা লিখে গেছো কিন্তু ওই ছবিটা দাওনি, এটা ভুল করো না। ছবিটা দিয়ে দিলে পারে তোমরা পুরো মার্কসটাই পেয়ে যাবে। কারণ অনেক সময় তোমাদের লিখাতে ভুল থাকলেও ছবিটা দেখে স্যার বুঝবেন না এ হয়তো কোনো কারণবশত মিস্টেকটা করেছে। তাই এই ছবি এঁকে এঁকে পড়াটা তোমরা প্র্যাকটিস করবে, লেখাটা প্র্যাকটিস করবে। জাস্ট এইটুকুন কমপক্ষে এই 3টে চ্যাপ্টার সম্পর্কে বললাম। এর পরবর্তী যে চ্যাপ্টারগুলো আসবে পরের অধ্যায়ে, অর্থাৎ সেকেন্ড টার্ম পরীক্ষায়, তখন সেকেন্ড টার্মে আলোচনা করব। তাছাড়া এই ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে। আমি ক্লাস 10কেও বলছি। এবার ক্লাস 10-এর ক্ষেত্রে জানো তোমাদের 5টা চ্যাপ্টার আছে। ক্লাস 10-এর ক্ষেত্রে বলছি তোমাদের 5টা চ্যাপ্টার আছে। কি কি? পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, আলো, পর্যায় সারণী ও মৌলের ধর্মের পর্যাবৃত্ততা, আয়নীয় সমযোজী বন্ধন। তোমরা একবার ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা দিয়ে এসছো, তোমাদের ভুলটা অনেক কম হওয়া বাঞ্ছনীয়। তবুও বলে দিচ্ছি, নিজেদের কনফিডেন্সের থেকে একটু শুনে নেওয়া ভালো কোথায় কোথায় তোমাদের ভুল হতে পারে, কোন কোন চ্যাপ্টারে। জানোই তোমরা এই কটা চ্যাপ্টারের মধ্যে গ্যাসের আচরণ এবং আলোতে অঙ্ক আছে। সুতরাং অঙ্ক করার সময় তোমাদের ক্ষেত্রেও বলে দিচ্ছি, খুব কেয়ারফুলি এককগুলো লিখবে। এই এককটাতে যাতে
কোনো রকম ভুল না হয়। দ্বিতীয়ত, আলোতে যখন তোমরা করবে, আলোর যখন মানে ফিগারগুলো করবে, প্রত্যেকটা আলোর ডেফিনেশনেই প্রায় ফিগার আসে, বা ডেফিনেশন বাদ দিয়েও কোন দিক থেকে কোন দিকে এই লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে, বা এই দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে, চিত্র এঁকে দেখাও। এই চিত্র আঁকার সময় তীর চিহ্নটা প্রচন্ড ইম্পর্টেন্ট। অনেকেই কিন্তু চিত্রটা ঠিক আঁকে বা তীর আর দেয় না, তার দরুন কিন্তু নাম্বারটা 0 হয়ে যায়। সুতরাং আলোটা কোন দিকে আসলো, কোন দিকে গেল, কোন দিকে কোনটা যাবে, এবং তোমরা কোনটা ফোকাস দূরত্ব, কোনটা আলোক কেন্দ্র, সেগুলো একদম পয়েন্ট আউট করে দেখিয়ে দেবে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর নেক্সট যেটা তোমাদের খুব ভুল হয়ে থাকে, সেটা হচ্ছে আয়নীয় সমযোজী বন্ধনের সময় যখন NaCl এর হয়তো গঠন তোমাকে চাইলো যে এখান থেকে এইখানটায় এটা সমযোজী হবে না তড়িৎযোজী হবে, কিভাবে সমযোজী, লুইস ডট পদ্ধতিতে দেখাও। এই লুইস ডট পদ্ধতি করার সময় তোমাদের বেশ কিছু ভুল হয়, তাই এই ভুলটা, ডটটা ঠিকভাবে দেখবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমরা বইয়ের মধ্যে যেভাবে করে দেওয়া আছে চেষ্টা করো সেইভাবে করার। যদি না হয় তোমরা তোমাদের টিচারের সাথে কথা বলে নাও, এই ভুলটা যেন না হয়। ওখানে কিন্তু বেশ কিছু ভুল বহু ছাত্রের, আমার অনেক ছাত্রের মধ্যেই আমি দেখছি, যতই করাচ্ছি তারপরেও যেন তারা ওই ছোট ছোট মিস্টেক গুলো করে ফেলছে। ওভার কনফিডেন্সে কোনো উত্তর লিখবে না, চেষ্টা করবে প্রত্যেকটা উত্তরের কোশ্চিনের উত্তর দেওয়ার, এবং 40-এ 40 যাতে তোমরা পাও তার জন্য 40 মার্কের উত্তরটা করে আসার চেষ্টা করবে। ফিজিক্যাল সায়েন্সে তোমাদের ক্লাস 9 এবং 10-এর এইটুকুনি বলার ছিল। এই ভুলগুলো যেন তোমাদের না হয়। নেক্সট আমি আসছি লাইফ সায়েন্সে। এবার প্রথমেই আসছি ক্লাস 9-এর লাইফ সায়েন্সে। দেখো, ক্লাস 9-এ প্রথম তোমরা লাইফ সায়েন্স পড়ছো, কারণ প্রথম বলছি লাইফ সায়েন্সকে আলাদা একটা সাবজেক্ট হিসেবে তোমরা পড়ছো। এবার লাইফ সায়েন্সে জীবন ও তার বৈচিত্র্য এবং জীবন সংগঠনের স্তর, এই দুটো চ্যাপ্টার তোমাদের আছে। এই দুটো চ্যাপ্টার থেকে জীবন বিজ্ঞানে ভুলটা তুলনামূলক অনেক কম হয়। তবুও বলছি, জীবন বিজ্ঞানে জীবন ও তার বৈচিত্র্য এবং জীবন সংগঠনের স্তর, এই দুটো চ্যাপ্টার থেকে যে কোশ্চিন গুলো তোমাদের আসে, এইখানটায় প্রত্যেকটা, যেমন ধরে নাও একাইনোডার্মাটা বা ওই পর্বের বৈশিষ্ট্যগুলো কি কি, এই বৈশিষ্ট্যগুলো যখন তুমি লিখতে গেলে তখন সেটা কি হয়ে গেল, অ্যানিলিডার বৈশিষ্ট্যগুলো লিখে লাস্টে ওই পর্বের দুটো প্রাণীর উদাহরণ দিয়ে দেবে। মোলাস্কার বৈশিষ্ট্যগুলো কি, মোলাস্কার একটা উদাহরণ দিয়ে দাও। মানে এইরকম প্রত্যেকটা ব্যক্তবীজী, গুপ্তবীজী যাই বলো না কেন, সঙ্গে সঙ্গে উদাহরণ যদি তোমার প্রশ্নে নাও চাই, তোমরা উদাহরণটা দিয়ে দেবে। এই কারণে উদাহরণটা দেবে যে উদাহরণটা দিলে পারে সেক্ষেত্রে কি হয়, যে একটা পয়েন্টস তোমাদের যদি ভুলও হয়ে থাকে, উদাহরণটা দেওয়ার জন্য ফুল মার্কসটা পেয়ে যাবে। নেক্সট যে ভুলটা হয় সেটা হচ্ছে কি, তোমরা আর একটা ভুল করে থাকো খুব মারাত্মক, সেটা হচ্ছে পার্থক্য। এই পার্থক্যগুলো লেখার সময় রাইট সাইড লেফট সাইড এই দুটো শুধু এখন কিন্তু পার্থক্য লিখলে হবে না, পার্থক্য এখন 3 ভাগে বিভক্ত। কিরকম 3 ভাগে বিভক্ত? প্রথমেই লিখবে তুমি যে লেফট সাইড রাইট সাইড লিখছো, এটা কিসের উপর ভিত্তি করে লিখছো? হয়তো বৈশিষ্ট্য, তারপরে গঠন, তারপরে উদাহরণ। এই যে দিলে এই তিনটে, সেটাও আর একটা টেবিল করবে, অর্থাৎ 1 2 3 3 ভাগে এই পার্থক্যগুলোকে তোমরা লিখবে। নেক্সট বলছি, এইখানটায় তোমাদের বেশ কিছু ছবি আঁকার কোশ্চিন আছে, এবং তোমাদের ফার্স্ট টার্মে একটা ছবি তোমাদের আঁকতেই হবে। 5 নম্বরের একটা কোশ্চিন আসবে, হয় এটা না হয় ওটা করো, কিন্তু একটা ছবি তোমাদের আঁকতেই হবে। এবং সেক্ষেত্রে তোমাদের বলে দেওয়া থাকবে, এটা এর আগে কোনো ক্লাসে বলেনি, এবার ফার্স্ট টাইম বলছি, তোমাদের বলে দেওয়া থাকবে ওই ছবিটা আঁকো এবং এই 4টে পয়েন্ট করো। মেনলি ছবি আঁকার জন্য 3 নাম্বার এবং ওই 4টা পয়েন্টের জন্য 2 নাম্বার থাকবে। এইবার তোমরা কি করবে, এই ছবিটা যেখানে আঁকবে, ধরে নাও এখানটায় আমার কোষের ছবি আসলো, এখানে আমি কোষের ছবি করলাম। এই ছবিটা আঁকার পর যে 4টে পয়েন্ট করবে, তোমরা ওই 4টাই করার চেষ্টা করবে। ইনকেস যদি তুমি 4টে না পারো, ওই 4টা তোমাদের আমি বলে দিচ্ছি, এটা স্যারদের একটু পাজল করা, তবুও ওই 4টা হয়তো এমন এমন কিছু চলে আসে যেটা হয়তো তুমি করে যাওনি এই 4টে পয়েন্ট, তাহলে সেই ক্ষেত্রে কি করবে, ওই 4টার বাদ দিয়ে, হয়তো ওই 4টার 3টে পারলে আর একটা পারলে না, তাহলে অন্য যে পয়েন্টগুলো পাচ্ছ এরকম আরো 2টো পয়েন্ট তুমি দেখিয়ে দিবে, এবং পয়েন্টগুলো করার সময় এইরকম করে পয়েন্টগুলো করবে। অর্থাৎ আমি যেটা বলছি, পয়েন্টটা একদিকে এক লাইনে লিখবে, অর্থাৎ এই পয়েন্ট এইদিকে, এই পয়েন্ট আবার এইদিকে, এই পয়েন্ট এখান থেকে যাচ্ছে এইদিকে, যাক না, এটা এখান থেকে এইদিকে যাচ্ছে, যাক, একদিকে একটা স্ট্রেট লাইনে লাগবে, যাতে তোমাদের দেখতে ভালো লাগে এবং কি ছবিটা আঁকলে
এখানে সেটা লিখে দেবে। এই ভুলটা যেন তোমাদের না হয়, এতে করে কি হবে, পুরো 5 মার্কে তোমরা 5 মার্কই পেয়ে যাবে। এই বিষয়টার দিকে তোমরা খুব নজর দেবে। এবং এইখানটায় যখন ফ্লো চার্ট গুলো যেগুলো আছে তোমাদের জীবন বিজ্ঞানের কাছে কয়েকটা ফ্লো চার্ট আছে, তোমাদের প্রথম দুটো চ্যাপ্টার থেকে তোমাদের সেই ফ্লো চার্ট গুলো আসবে, সেই ফ্লো চার্ট গুলো একটু খুব গুরুত্ব দিয়ে পড়বে। এবং সেগুলো যখন করবে, শব্দচিত্র অনেক সময় চাই, সেই শব্দচিত্রগুলো করার সময় তীর চিহ্ন কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, কোনটার পরে কোনটা হচ্ছে, সেই ফ্লো চার্ট গুলো দেখানোর সময় তীর চিহ্নটা খুব গুরুত্বপূর্ণ ভাবে দিবে। অর্থাৎ এলোমেলো তীর চিহ্ন, তুমি একটা এইরকম করে চলে গেলে, এইভাবে যাবে না, এইভাবে এইভাবে এটার পর এটা হলো, তারপরে এই গেলা, তারপরে এই লিখলা, তারপরে এই চলে গেলা, এইরকম না, এইখানটায় একটা তীর চিহ্ন দেবে। কারণ তীর চিহ্নটা দিলে বুঝবে যে এটা ফার্স্ট টাইম হয়, তারপরে এটা হয়, তারপরে এটা হয়, তারপরে এটা হয়। জীবন সংগঠনের নানা স্তর, সেই স্তরগুলো এরকম করে পরপর তোমাদের দেখাতে হলো। আমি কথার কথা একটা বলে দিলাম। এই এই ছোট্ট ফোট্ট ভুলগুলো যেন না হয়। এবং প্রত্যেকটা ডেফিনেশনের ক্ষেত্রে, যদি তোমাদের প্রত্যেকটা পর্বের ক্ষেত্রে, প্রত্যেকটা শ্রেণীর ক্ষেত্রে, এবং নামগুলো যখন লিখবে, নামগুলো লেখার সময় একটা চেষ্টা করবে, অনেক সময় বাংলাতে নাম লিখলেও পারলে পাশে যদি ইংরেজি নামটা তোমাদের মুখস্থ থাকে লিখে দিও। ইংরেজি নাম বলছে কোনো একটা রাইটারের, অনেক সময় রাইটারের হয় কি, তুমি যে উচ্চারণটা করছো আর ইংরেজি নামটার উচ্চারণ, তোমার উচ্চারণ ওই উচ্চারণ দুটোর মধ্যে অনেকটা হেরফের হয়। তাই যদি ওটা সঠিক বানানটা ব্র্যাকেটে ইংরেজি হয়ে যায়, তুমি যে বানানটা লিখেছো সেটা যদি ভুলও হয়, তাহলেও কিন্তু ইংরেজি বানান ঠিক হলে তুমি পুরো মার্কসটা পাবে। তাই সেইটা যদি পারো, যদি সম্ভব হয়, সেটা করে দেওয়ার চেষ্টা করবে। এইটুকুনি তোমাদের বলার ছিল। নেক্সট আমি যেটা বলছি, জীবন বিজ্ঞান ক্লাস 10 নিয়ে। দেখো 10 তোমরা অনেকটা দিয়ে এসছো, তোমরা অনেকটা স্বাবলম্বী হয়ে গেছো, তোমরা অনেকটা বিষয়ে জানো। তবুও তোমাদের একটু সাবধান করে দিচ্ছি, তোমাদের দুটো চ্যাপ্টার আছে ফার্স্ট টার্ম পরীক্ষায়। সেটা হচ্ছে জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়, এবং দ্বিতীয় চ্যাপ্টারটা হচ্ছে জীবনের প্রবাহমানতা থেকে কোষ বিভাজন এবং কোষচক্র। এই যে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় ছিল, এই জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ে তোমাদের বেশ কিছু জিনিস কিন্তু করতে হচ্ছে। 3-4টে চ্যাপ্টার তোমাদের করতে হচ্ছিল। হরমোন, স্নায়ুতন্ত্র, এই চ্যাপ্টারগুলো যখন তোমরা করছিলে, বা চলন গমন, এই 3-4টে চ্যাপ্টার মিলে কিন্তু নিয়ন্ত্রণ ও সমন্বয় গুলো আছে। এগুলো লেখার সময় বেশ কিছু টার্ম আছে, যে টার্মগুলোর বানানগুলো কিন্তু একটু কঠিন থাকে। তাই এটা একটু মুখস্থ করবা এবং একটু দায়িত্বশীল ভাবে লেখার চেষ্টা করবে। কারণ এই বানানগুলোতে আমি লক্ষ্য করে দেখছি, বিশেষ করে আমার কাছে যারা পড়ছে যে ছেলে মেয়েগুলো, তাদের কাছে আমি দেখছি যে প্রচুর বানান কিন্তু তারা ভুল করে ফেলছে। হয়তো উচ্চারণ করছে মুখে, লিখছে হয়তো একটু আলাদা। সেই আলাদাটা তোমরা যা লিখছো খাতায় প্র্যাকটিস করার পরে তোমরা একটু বইয়ের সাথে মিলিয়ে দেখবে যে বানানটা কতটা সঠিক লিখছো। তোমাদের ক্ষেত্রেও বলবো, প্রত্যেকটা ডেফিনেশনে এক্ষেত্রে যদি কোনো উদাহরণ থাকে সেটা দেখবে। যেমন ধরো তোমাদের বেশ কিছু অ্যাব্রিভিয়েশন আছে, তোমাদের এই পরীক্ষাতে যে কোনো একটা বা দুটো অ্যাব্রিভিয়েশন আসবেই। সে এইরকম হতে পারে, এসিটিএস এর পুরো নাম কি, আইসিএসএস এর পুরো নাম কি, এনএ এর পুরো নাম কি, 240 এর পুরো নাম কি, এই অ্যাব্রিভিয়েশন গুলো আসতে পারে। কিন্তু সেইটার অ্যাব্রিভিয়েশনের ফুল ফর্মস গুলো লেখার সময় একটু বানানটা দেখে নিবে। ওই একই কথা 9-এরও যা বললাম তোমাদেরও বলছি, যদি পারো মানে বাংলা বানানের সাথে ইংরেজি বানান যদি পারো সেটাও লিখে দিতে পারো, তাহলে পারে যদি কোনো একটা বানান ভুল হয় তাহলে পারে তুমি ফুল মার্কসটা সেই জায়গাটা পেয়ে যাবে। নেক্সট তোমাদের ক্ষেত্রেও বেশ কিছু কিন্তু ছবি আঁকা আছেই, তোমরা নিজেরাও জানো। তোমাদের এখানটায় ছবি আঁকা, সে চোখের ছবি হোক, আর চোখের ছবি হতে পারে, কিংবা তোমাদের নিউরনের ছবি আছে, এরকম বেশ কিছু ছবি আছে। আবার ওইদিকে কোষ বিভাজনের ছবি আছে, মাইটোসিস মাইসিসের ছবিগুলো আছে। সেই ছবিগুলো যখন আঁকবা তোমরাও ঠিক এইভাবেই পয়েন্টিং গুলো করবে। এবং ওই একই কথা বলছি, তোমাদেরও যদি 4টে পয়েন্ট করতে বলা হয়, 4টে পয়েন্ট, একটা ছবি আঁকা তো তোমাদের আসছেই, সেটা করতেই হবে কোশ্চিনটা। সেই 4টা পয়েন্টের মধ্যে তোমরাও যদি 2টো বা 3টে পয়েন্ট পাচ্ছ, বাকিটা পারছো না, তাহলে পরে অন্য তোমাদের ওই অংশেরই যদি অন্য 2টো পয়েন্ট তোমার যেগুলো মনে আসে সেগুলো তোমরা তাহলে লিখে দিয়ে আসবে। সেক্ষেত্রে স্যার কনসিডার করলেও তোমাদের করতে পারে পুরো একটা মার্ক দেওয়ার জন্য। সবসময় খেয়াল রাখবে যে তুমি স্যারকে পাজল করে কোনো উত্তর দেওয়ার চেষ্টা করবে না, যে উত্তরটা করবে ফ্রেশ ভাবে তুমি লিখবে। এবং তোমাদের আর একটা কথা বলে দিচ্ছি, 9-10 উভয়ের ক্ষেত্রে বলছি, দেখো তোমাদের 3 টাইপের কোশ্চিন আসবে, এমসিকিউ আসবে। তোমরা প্রথমে যদি এমসিকিউ করো, প্রথমে একদম প্রত্যেকটা এমসিকিউ করে ফেলবে, কমপ্লিট করে ফেলবে। যদি তোমাদের কোনোটাই না হয়, এমসিকিউ তোমরা করতে পারছো না, তোমাদের 5-5-10টা এমসিকিউ আসবে,
এই এমসিকিউ এর মধ্যে তোমাদের হয়তো দেখা গেল 8টা করতে হলো, সেই 8টা একবারে যদি না করতে পারো 6টা করলে তাহলে ফাঁকা একটু জায়গা রেখে দেবে। পরবর্তী যদি তোমাদের মনে পড়ে ওই ফাঁকা জায়গাটাতে লিখবে। তাছাড়া হয় কি স্যারের কোশ্চেনের খাতাটার উত্তর দেখতে একটু অসুবিধা হয়, সেই জন্য প্রথমে এমসিকিউ করলাম, আবার তারপরে আমি ভিএসএ গুলো করলাম, করার পর আবার দুটো এমসিকিউ এসে করলাম। এইরকম করবে না, অর্থাৎ যেখানে এমসিকিউ করবে সেখানে এমসিকিউটাই করবে, তারপরে ভিএসএটাই করবে, তারপরে শর্ট অ্যান্সার টাইপ গুলো করবে, তারপর লার্জ অ্যান্সার টাইপ করবে এইভাবে। কিংবা তুমি যদি লার্জ অ্যান্সার টাইপ দিয়েই যদি শুরু করতে চাও তাহলে প্রথমেই লার্জ অ্যান্সার টাইপ করো, তারপরে যেটা যখন করবে মোদ্দা কথা যখন যেটা করবে তখন ওই ধাঁচটা শেষ করবে। অর্থাৎ তোমাদের যে 4টা ধাঁচের 4টা গ্রুপের আছে এবিসিডি, যদি আমি গ্রুপ করি, এ হচ্ছে ভেরি শর্ট অ্যান্সার টাইপ বা এ হচ্ছে এমসিকিউ, তাহলে এমসিকিউ করলাম, প্রথমে এ করলাম, তারপরে বি করলাম ভেরি শর্ট অ্যান্সার টাইপ, তারপরে শর্ট অ্যান্সার টাইপ করলাম, তারপরে লার্জ অ্যান্সার টাইপ করলাম। এইরকম করে প্রশ্নের উত্তরগুলো করবে, তাতে স্যাররাও খুশি হন। এবং খাতাটা যখন করবে তখন বেশ মার্জিন টার্জিন দিয়ে খাতাটা দেখতেও যাতে ভালো হয়, হাতের লেখা ভালো করলে তো খুবই ভালো হয়। বানানগুলো তো সঠিক করতেই বললাম, কারণ বিজ্ঞানের ক্ষেত্রে বানানটা কিন্তু প্রচন্ড ভাইটাল ব্যাপার। বানানটা যেন ভুল না হয়, তাতে উচ্চারণটা পুরোপুরি উল্টে যায়। আর ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে আর একটু বলে নি, ভৌত বিজ্ঞানের কিন্তু ওয়ার্ডগুলোকে চেষ্টা করবে, তোমাদের প্রত্যেকেরই বলছি, বোথ 9 and 10 যা লেখা আছে সেই লেখাটাই তোমরা লেখার চেষ্টা করবে। আদারওয়াইজ কিন্তু তোমাদের খুব অসুবিধামূলক একটা হতে পারে। অর্থাৎ বইয়ের মধ্যে যে সংজ্ঞাটা দেওয়া আছে বা বইয়ের মধ্যে যে সূত্রটা দেওয়া আছে সেটাই তোমরা করবে, এইটুকুন আমার বক্তব্য ছিল। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের পরীক্ষা ভালো হোক। আমি কাল বা পরশু তোমাদের বাকি যে সাজেশনগুলো আছে সেই সাজেশনগুলো নিয়ে আবার আসছি। ভালো থেকো, ভালোভাবে পরীক্ষা দাও, পড়াশোনা ভালো হোক, এইটুকুন বলেই আজকে শেষ করছি। ধন্যবাদ।